দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাই টিভি সংলাপে। আপনারা জানেন আমরা নিটল টাটা মাই টিভি সংলাপে জনগুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় হচ্ছে কূটনৈতিক অর্থনীতিক প্রত্যাশা ও প্রাপ্তি। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত, রয়েছেন ডক্টর ওয়াহিদুজ্জামান চান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে কূটনৈতিক অর্থনীতি প্রত্যাশা প্রাপ্তি এ বিষয়ে আলোচনা করতে আসার জন্য। শুরু করছি মুন্সি ফয়েজ আহমেদ, আপনার মাধ্যমে। ঢাকায় আসলেন কাতারের আমির, তাকে স্বাগত জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেন উনি। 5টি চুক্তি, 5টি সমঝোতা স্বাক্ষর হলো। এই কাতারের আমির এর আগে হয়তো 20 বছর আগে আসছে, 2005-এ সম্ভবত লাস্ট এসেছিলেন। হ্যাঁ, এরকমই 19-20 বছরের আগে এনার পূর্ববর্তী যিনি আমির ছিলেন, হ্যাঁ, তৎকালীন আমির এসেছিলেন। ওনার বাংলাদেশে আগমন আমাদের কূটনৈতিক সম্পর্কটা আরো কত বাড়বে এবং ওনাদের সাথে সম্পর্ক আরো মজবুত হলে অন্যান্য দেশের আবার কোনো সমস্যা বা এটার উপরে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? বেশ বড় একটা ক্যানভাসে আপনি প্রশ্নটা করেছেন। আমি আস্তে আস্তে দেখি কথা বলতে পারি। প্রথম কথা, আপনারা যে শুরু করেছেন কূটনৈতিক অর্থনীতি, আমি মনে করি, আমি তো জানি যে আমরা অন্যভাবে বলি, ব্যাপারটা উল্টো করে বলি, অর্থনৈতিক কূটনীতি। আচ্ছা, বাংলাদেশ বহুদিন ধরে যে কূটনীতি করে আসছে, মানে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করেছে, সেখানে অর্থনৈতিক সম্পর্কটাই বেশি গুরুত্ব পায়। তার কারণ, একটা বড় কারণ হচ্ছে যে আমাদের রাজনৈতিক সম্পর্কগুলো তো মোটামুটি একবার স্থাপন করলে বড় কোনো সমস্যা না হলে সেটা চলতে থাকে, কিন্তু মূল যে সহযোগিতার ক্ষেত্র আমাদের, সেটা হচ্ছে আর্থসামাজিক উন্নয়নের সহযোগিতা মূলত। কিন্তু যেমন বড় বড় দেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের রাজনৈতিক ধারাটা অনেক বেশি গুরুত্ব পায়, বা ভারতের সাথে আমাদের সম্পর্কের রাজনৈতিক ধারাটা অনেক বেশি গুরুত্ব পায়। কিন্তু কাতারের মতন একটি দেশ, সেখানে আমাদের সম্পর্কের বড় জিনিসটাই হচ্ছে অর্থনীতি। তো সেইখানে আমি বরং কূটনীতিক অর্থনীতি না বলে অর্থনৈতিক কূটনীতি বলতে বেশি পছন্দ করব। তো সেখানে এই যে এই বাংলাদেশের সাথে কাতারের সম্পর্ক, এটার ইতিহাস দেখতে গেলে দেখতে পাবো আমরা যে 74 সালে বাংলাদেশ যখন আমাদের তখনকার বঙ্গবন্ধু যখন প্রথম ওআইসি সম্মেলনে যোগ দিলেন, তার পরপরই অনেক মধ্যপ্রাচ্য এবং অন্যান্য মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়, তার মধ্যে কাতার অন্যতম। এবং 74 সালে এই যে পারস্পরিক স্বীকৃতির পরে বাংলাদেশ খুব শিগগিরই সেখানে মিশন খোলে। কাতার কি আমাদের স্বীকৃতি দিল সেই 74-এ? জি, আচ্ছা, হ্যাঁ। বাংলাদেশ শিগগিরই ওখানে অতি সত্ত্বর সেখানে মিশন খোলে, সম্ভবত 76-এ বা তার আগেই। আর কিন্তু কাতার মিশন খুলতে সময় নেয়, 82 সালে এসে তারা কাতার এখানে মিশন খোলে। কিন্তু মিশন খোলা না খোলার চেয়ে বড় কথা যে সহযোগিতাটা শুরু হয়ে যায় আগে থেকেই। এবং সবচেয়ে বড় সহযোগিতা আমাদের কাতারের সাথে শুরুতে কি ছিল, যে আমাদের জনশক্তি রপ্তানির একটা বড় গন্তব্য ছিল কাতার, এখনও আছে। এবং এখানে অন্যান্য দেশের তুলনায় কাতারে আমাদের জনশক্তির একটু বৈশিষ্ট্য আছে। সেটা কারণ আমি নিজেও কাতারে কাজ করেছি কূটনীতিক হিসেবে বাংলাদেশে। আমি সেখানে কাউন্সিলর হিসেবে ছিলাম আমাদের দূতাবাসে। তো সেইটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ওখানে সবাই যে অদক্ষ শ্রমিক তা কিন্তু নয়, কিছুটা দক্ষ বা বেশ দক্ষ শ্রমিক বা জনশক্তি, শ্রমিকও না সবাই, অনেক ইঞ্জিনিয়ার ওখানে বাংলাদেশে কাজ করে। হ্যাঁ, আগে থেকে আছে, এখনও আছে। তো তারা বিভিন্ন জায়গায়, যেমন নির্মাণ কোম্পানিগুলোতে তারা কাজ করতো, নির্মাণ ইয়েতে শহরের যে পৌর কর্পোরেশনে কাজ করত। এবং তারা বিভিন্ন এই যে ওরা খনিজ তেল এবং গ্যাসে খুব সমৃদ্ধ, সেই সব ক্ষেত্রেও বাংলাদেশি ইঞ্জিনিয়াররা এবং অন্যরা কাজ করত। সুতরাং ওখানে কিন্তু আমাদের এবং যারা গিয়েছেন বাংলাদেশি, প্রথম থেকে তাদের একটা ভালো সুনাম আছে। তো যাই হোক, এবারে যখন কাতারের আমির বাংলাদেশে আসলেন, সুতরাং এই জিনিসটা তো যেহেতু একটা ট্র্যাডিশনাল একটা আমাদের সম্পর্কের বিষয়, এই জিনিসটা গুরুত্ব পাচ্ছে।
যাতে এটা আরও বেশি করা যায় এবং আমরা যাতে আরও দক্ষ লোকজনকে ওখানে পাঠাতে পারি সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং স্বাক্ষরও হয়েছে, চুক্তি স্বাক্ষর, সমঝোতা স্বাক্ষর, যে পাঁচটা 10টি চুক্তি এবং স্মারক সই হয়েছে। তো সেগুলোর মধ্যে এগুলোও আছে। তারপরে খুব একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বন্দর ব্যবস্থাপনা, কারণ ওরা এই ব্যাপারে কিন্তু খুব দক্ষ। কারণ বিশেষ করে এই যে গ্যাস, এলএনজি, এটার ট্রান্সফার কিন্তু খুব সহজ না, এটা বেশ কি বলা যায় টেকনোলজিক্যালি বেশ কমপ্লিকেটেড। তো সেইগুলো তারা খুব ভালো পারে, কারণ তারা বহু আগের থেকে এটা করে আসছে। সেই চুক্তিটাও হয়েছে, সেই ব্যাপারে চুক্তি হয়েছে সেই ব্যবস্থাপনার ব্যাপারে। এবং তাদের সাথে আমাদের অনেক আগের থেকে একটা চুক্তি আছে যে তারা কত গ্যাস আমাদেরকে দিবে। আমাদের তো একসময় আমরা গ্যাসের স্বয়ংসম্পূর্ণ ছিলাম, যখন তাদের আগের আমির এসেছিলেন সেই সময় পর্যন্ত আমরা গ্যাসের স্বয়ংসম্পূর্ণ ছিলাম। তো এখন আমরা আস্তে আস্তে গ্যাস আমাদের নিজেদের উৎপাদন কমে আসছে আর প্রয়োজন অনেক বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমরা এখন গ্যাসও কিনি তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে, আমাদের আরও অনেক বেশি প্রয়োজন। তো সুতরাং সেই যে আমাদের ভবিষ্যতের প্রয়োজন সেগুলো সামনে রেখে আমরা তেল বা গ্যাস তাদের কাছে বাকিতে কিনতে পারি কিনা এই ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু সেটার ব্যাপারে কোনো চুক্তি সই হয়েছে কিনা আমি সেটা দেখতে পারিনি। কিন্তু আমার মনে হয় যে এই আলোচনাটা চলবে, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর বিশেষ করে আরেকটি কথা উঠছে, যদিও সেটা আমরা শুনিনি ওইভাবে, কিন্তু বিভিন্ন আলোচক যেটা বলছেন যে তাদের কাছ থেকে আমরা আমাদের যে এই ব্যালেন্স অফ পেমেন্ট সহায়তা চাইতে পারি তাদের কাছ থেকে। তাদের অনেক উদ্বৃত্ত অর্থ আছে, তারা পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে একটা, এবং যদি শুধুমাত্র আমরা ইয়ের দিক থেকে দেখি, পার ক্যাপিটা ইনকামের দিক থেকে তারা হলো সবচেয়ে বেশি ধনী মার্কিন যুক্তরাষ্ট্র বা সবাইকে ছাড়িয়ে চলে গেছে। হ্যাঁ, তো সেইখানে তাদের কাছ থেকে আমরা কিছু কিছু এইসব ব্যাপারে আমাদের অর্থনৈতিক এখন যে একটা সমস্যার মধ্যে আমরা আছে, যৌথ ব্যবসা পরিষদ গঠন আছে, তারপরে আরও আছে বিনিয়োগ উন্নয়ন, সুরক্ষা আছে, এরকম বিভিন্ন জিনিস আছে যেগুলো আছে, সেগুলো তো বন্দি বিনিময় আপনাদের ইয়েতে আসছেই। তো সেইগুলো বন্দি বিনিময়, ডাবল ট্যাক্সেশন যাতে না হয় সেগুলো আছে। কিন্তু আমি মনে করছি যে যেসব ব্যাপারগুলো বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে ভবিষ্যতে, সেইটার উপর আমি একটু করার চেষ্টা করছি। যে এই যে তারা আমাদেরকে যদি বাকিতে তেল দেয়, এটা আমাদের জন্য খুব উপকার, তেল বা গ্যাস দেয়, সেটা খুব উপকার হবে আমাদের জন্য। হ্যাঁ, গ্যাস তো ওদের কাছ থেকে গ্যাস মেইনলি পাই, কিন্তু তাদের তেলও আছে। অনেকে মনে করে যে তাদের তেল নেই, কিন্তু তা নয়, তাদের তেলও আছে, গ্যাসও আছে। একসময় তারা তেলের উপরে বেশি নির্ভরশীল ছিল, পরবর্তীতে আস্তে আস্তে গ্যাসটা তাদের মূল হয়েছে। এবং গ্যাস তারা খালি বাংলাদেশে তৈরি করে তা তো নয়, প্রথম থেকেই তারা জাপানে গ্যাস বিক্রি করে প্রচুর পরিমাণে, চীন তাদের কাছ থেকে গ্যাস নেয়। তো তারপরে এই যে গ্যাসটা এনে যখন বন্দরে করবে, সেইটা ওখান থেকে নামানো, খালাস করা, বন্দরের ব্যবস্থাপনা, সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা তো গ্যাসের আমদানি আরও বাড়াতে চাচ্ছি, তো সুতরাং আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো তো বৃদ্ধি করতে হবে, সুতরাং সেই ব্যাপারে তাদের সাহায্যে, তাদের বিনিয়োগ এইসব ক্ষেত্রে আসতে পারে। তো সেই সব নানান দিক থেকে বিবেচনা করে যে তাদের সাথে আমাদের এইবারে কাতারের আমিরের সফরে এই অর্থনৈতিক বিষয়গুলো খুব গুরুত্ব পেয়েছে। এবং আমরা যদি স্মারকগুলো দেখি সেখানে সব এটা আসবে। কিন্তু তার চেয়েও ব্যাপার হচ্ছে যে নতুন যে সরকার আমাদের 7ই জানুয়ারির নির্বাচনের পরে এই বড় রকমের একটা ভিজিট হলো। হ্যাঁ, সুতরাং এটার একটা গুরুত্ব আলাদাভাবে একটা গুরুত্ব আছে সেখানে। এবং কাতার কিন্তু মধ্যপ্রাচ্যে একটি বিশেষ দেশ। কেন? যে অনেক মধ্যপ্রাচ্য দেশ আছে এবং সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু, বেশিরভাগ ইরান ছাড়া। রাইট। কিন্তু তাদের সবার সাথেই বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের টানাপোড়েন হয়, কিন্তু কাতার একটি দেশ যার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা খুব স্থিতিশীল। এবং তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে তারা কিন্তু ইরানের দিকে আর ইসরায়েলের দিকে সরে যায় নাই। তারা এমন একটা অবস্থান তৈরি করেছে নিজেদের জন্যে যে তারা বিভিন্ন দেশের মধ্যে দুতিয়ালিও করতে পারে। তারা যে এখন যুদ্ধ হচ্ছে গাজাতে যুদ্ধ হচ্ছে, প্যালেস্টাইন ইসরায়েল, সেখানেও তারা দুই পক্ষের মধ্যে কিভাবে যুদ্ধ বন্ধ রাখা যায়, বন্দি বিনিময় করা যায়, সেই সব ব্যাপারে তারা বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসবো আপনার কাছে মুন্সি ফয়েজ আহমেদ। ডক্টর ওয়াহিদুজ্জামান চান, আপনি যেমনটি ঠিক একটু আগে যে কথাটি বলছিলেন যে জানুয়ারি মাসের নির্বাচনের পরে এই কোনো একজন মানে গুরুত্বপূর্ণ নেতা বা রাষ্ট্রপ্রধান বা কাতারের আমির, যার কথা আমরা বলছি,
তার এই ভিজিট আসলে ডিপ্লোম্যাট রিলেশনের উপর একটি ভালো গুরুত্ব রাখবে? ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা জানাই মাই টিভির দর্শক শ্রোতাদের। আমাদের উনি মুশফিক ফয়েজ ভাই আছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। উনি চমৎকারভাবেই বলছেন যে কাতার মানে ওই ওনার সাথে আমি যদি অ্যাড করি, কিন্তু বলছে যে পলিটিক্যালি না, আমি বলবো যে কম্পারেটিভলি পলিটিক্যালিও কাতার একটা ইম্পর্টেন্ট দেশ। এই জন্য এবং কাতারের ভিজিটটা খুবই একটা ব্যালেন্স ভিজিট এই অর্থে যে দেখেন মিডল ইস্টে কিন্তু কাতারের সাথে সম্পর্ক ইরানের সাথে, এবং একসময় কাতারের সাথে আমরা দেখছি যে সৌদি আরব সহ কয়েকটি দেশের সম্পর্ক টানপ্রন ছিল খুবই। এখন সেটা একটা মিনিমাইজ হয়েছে, ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক বৃদ্ধি, ওখানে যুদ্ধবিরতি, ইয়েমেনে সব মিলিয়ে কিন্তু সম্পর্ক উন্নয়ন হয়েছে। কিন্তু সুতরাং উনি ঠিকই বলেছেন যে কাতার একটু ডিফারেন্ট টাইপের, যদিও ভৌগোলিকভাবে কাতার হলো সৌদি আরবের প্রতিবেশী, একমাত্র তাদের স্থল সীমানা আছে সৌদি আরবের সাথে, বাকিটা হলো সমুদ্র উপকূল। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে কাতারের ভিজিটটা অর্থনৈতিকভাবে তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং আগে তার আশ্বাসও দিয়েছেন যে এই গ্যাসের ক্ষেত্রে বিশেষ করে গ্যাস তেল তারা ক্রেডিটে দিতে পারেন। ওই চুক্তি হয়তো হয় নাই, হয় না বলে যে হতে হবে না তা না, নানা সহযোগিতা গ্যাসের ক্ষেত্রে তারা একটা চুক্তি হয়েছে, তেল তারা বাকিতে দিচ্ছে দেবে, এবং কাতারের সাথেও গ্যাসের বিষয়টাই গভর্নমেন্ট বেশি এমফেসিস দিচ্ছে, কারণ গ্যাস রপ্তানিকারক দেশের মধ্যে কাতার অন্যতম। উনি ঠিকই বলছেন যে জাপান, চায়না, কাতার তেল এবং আমরা দিবে দেখছি যে 1 বছরের, হ্যাঁ 1 বছরের দিবে এরকম একটাই আছে। এবং আপনি দেখবেন যে ইউরোপেও এই সোভিয়েত ইউক্রেন ওই যে যুদ্ধের সময় আমরা দেখছি যে কাতার থেকে সেখানেও গ্যাস টাস দিচ্ছে, এবং কাতারের ব্যবসা বাণিজ্য তারা নিজেরাও একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে সেখানে তারা কিন্তু বেড়ে উঠছে। আপনি দেখেন এই যে মিডিয়া যদি বলি আল জাজিরা, তো খুবই একটা আলাদা ধরনের বৈশিষ্ট্য আছে। উনি ঠিকই বলছেন যে আমেরিকার সাথে একটা স্থিতিশীল সম্পর্ক সবসময় বজায় রেখেছে সৌদি আরবের সাথে টান প্রণয়নের সময়ও। এবং আজকের এই যে হামাস, বিশেষ করে হামাসকে কিন্তু বরাবরই বলা হয় যে এক ধরনের হামাস নেতাদের কাতার আশ্রয় দিয়ে যাচ্ছেন, এবং হামাসের অনেক শীর্ষ নেতা কিন্তু কাতারে আশ্রয় আছেন, তারপর আবার কাতার সেখানে ইয়ে করছেন। সুতরাং আমি মনে করি সাথেই ওই দিকটা যদি আমরা দেখি এটা গুরুত্বপূর্ণ। আর পলিটিক্যালি বিষয়টা আসলে কিরকম, যেহেতু এখনো বিরোধী মহল থেকে বলা হচ্ছে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না, এই সেই, ঠিক এই মুহূর্তে এরকম একদিন ভাইটাল পলিটিক্যালি সেটা বিরোধী দল বলছে বটে, কিন্তু একেবারে আন্তর্জাতিক ওই নির্বাচন তাদের যে মোড়ল বিরোধী দলের, সে মার্কিন যুক্তরাষ্ট্র তো কাজ করে যাবে নতুন সরকারের সাথে, সেটা শুরু থেকেই সে আশাবাদ ব্যক্ত করেছে। এই ঈদে পয়লা বৈশাখের শুভেচ্ছাও পাঠাচ্ছে। এখন বলেন যে সরাসরি একটা কাতার তো ফার্স্ট কান্ট্রি হিসেবে আমরা সেটা দেখতে পারি। আর একটা কিন্তু এরপরেই দেখেন মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ডে যাবেন, এবং এই যে প্রাচ্যের সাথে দীর্ঘদিন যাবতই কিন্তু একটাই আছে যে প্রাচ্যের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, এবং বৈশ্বিক রাজনীতিতেও দেখবেন আপনি যে আঞ্চলিক যে সহযোগিতা, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। ওনার কথা ঠিকই যে পলিটিক্যালি হয়তো আমেরিকা, ভারত বা চায়না আমাদের বলার যতটা ইম্পর্টেন্স রাখে, বিশেষ করে আমেরিকা এবং ভারত, ইন্ডিয়া, এই দুটো দেশ সে লেভেলে হবে না, এটা তো স্বাভাবিক, কিন্তু গুরুত্বহীন বলা যাবে না। আর একটা হলো যে সারা পৃথিবী এগিয়ে যাওয়া যায় আজকের যে ক্রাইসিসগুলো আছে, একটা মনে করেন ইউক্রেন যুদ্ধ, আর একটা হলো যে ইসরায়েলকে ঘিরে ইরানের কূটনীতি, ইরানের মিশনে হামলা করা, ইরানের পাল্টা হামলা করা, এবং সেইখানে কাতারের যে অবস্থান, সেখান থেকে আমি তো মনে করি যে কাতারে ওই প্রেক্ষিতেও, তারপর তার উপরে ইকোনমির যে চাপ পড়তে পারে, সব কিছু মিলে কাতারের ভিজিটটা কম গুরুত্বপূর্ণ না, বেশ গুরুত্বপূর্ণ, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ, এবং আপনাকে সামনের সংকটকে কাটিয়ে সামনে আগাবার জন্য যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা, এবং বাংলাদেশ যে সবার সাথে বন্ধুত্ব রেখে, যে কথা উনিও বলছেন যে এই যে সৌদি আরবের সাথে আমরা ক্রেডিটে তেল দিচ্ছে, বা সৌদি আরবের সাথেও এই এখন যে প্রিন্স
মোহাম্মদ বিন সালমান, এবং আপনি এটা একেবারে যদি ভেতরের খবর আমি বলি, উনি জানেন, এটা প্রতিষ্ঠিত না, সৌদি আরবের এই এই প্রিন্স সালমান আসার আগ পর্যন্ত যত গভর্নমেন্ট ছিল, দ্যাট ওয়াজ এভরিবডি ওয়াজ এন্টি আওয়ামী লীগ। একেবারে আমি বাংলাদেশের সাথে সম্পর্ক বাদ দিয়া, এবং প্রো বিএনপি প্রো জামাত, কথা বুঝছেন। ওই আগে আমাদের এর আগে যে বসারি ছিলেন, উনি এক সময় আগেও এখানে ছিলেন, পরে অ্যাম্বাসেডর ছিলেন। আমাদের লোকাল এমপি আমাদের বিএস হারুন, সৌদি আরবের সাথে খুব ভালো সম্পর্ক, এর আগে এমপি ছিলেন। ওনাকে মজা করে বলতো যে আই হ্যাভ বিন হিয়ার ফর বিএনপি জামা, তুমি আমাকে আওয়ামী লীগ বানাইছো। বাট এখন যে সালমান, সে মনেই করে যে শেখ হাসিনাই হলো একজন রিয়েল লিডার, শুধু বাংলাদেশে না, মুসলিম বিশ্বে যারা আছে তার মধ্যে ব্যক্তিগতভাবেই কিন্তু তিনি তার খুব মানে ভক্ত বলেন বা সেই গুরুত্বটা দিয়ে থাকেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু এখন শুধু বাংলাদেশ না, যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট বলেন, সৌদি আরবের সাথে আওয়ামী লীগের যে কোনো সময়ের চেয়ে সম্পর্ক চমৎকার সম্পর্ক। এবং সেই ক্ষেত্রে যদি মিডিল ইস্টে তো সৌদি আরব বলার কান্ট্রি না কাতার, এটা সবাই জানে, তাই না? আরব দেশগুলোর মধ্যে কাতারই একমাত্র সৌদি বলেন না। সেখানে কাতারের সাথেও সেই সম্পর্ক অ্যাক্টিভলি, আর সম্পর্কটা আর বৃদ্ধি পাওয়া, কাতারের আমির ভিজিট করা, সেখানে চুক্তি হওয়া, আমি মনে করব যে বর্তমান সরকারের যে পররাষ্ট্রনীতি, সবার সাথে বন্ধুত্ব, একটা ব্যালেন্স পররাষ্ট্রনীতি রেখে নিজেদের মর্যাদার জায়গায় নিজেরা থেকে দেশকে, দেশের সমস্যাকে সমাধান করে এগিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কাতারের এই আমিরের এই ভিজিট 2 দিন ব্যাপী, এবং এই যে স্বাক্ষর, সমঝোতা স্বাক্ষর বা চুক্তি স্বাক্ষর, এটি এই সরকারের জন্য, দেশের জন্য তো সবসময় গুরুত্বপূর্ণ। আমি বলবো যে বর্তমান সরকারের জন্য এটি খুবই একটি পজিটিভ দিক, এবং এটা অ্যাচিভমেন্ট আমি বলবো। ধন্যবাদ ওয়াহিদুজ্জামান চান। মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে আসবে, একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, চলছে নিটল ডাটা মাই টিভি সংলাপ, এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে আলোচনা করছিলেন মুন্সি ফয়েজ আহমেদ এবং ডক্টর ওয়াহিদুজ্জামান। এই পর্যায়ে আমরা আবারও যাব মুন্সি ফয়েজ আহমেদ। মুন্সি ফয়েজ আহমেদ, মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের, বিশেষ করে বর্তমান সরকারের যেরকম সম্পর্ক থাকা দরকার দুদেশের অর্থনীতির স্বার্থে, আমাদের অর্থনৈতিক উন্নয়ন সব বিভিন্ন, যে এর আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন, আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সেগুলোরও একটু এগিয়ে যাওয়ার জন্য, একটু উন্নয়নের জন্য, সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যের সাথে যেরকম সম্পর্ক থাকা দরকার, সেটা কি আছে? যদি না থাকে, সেটি আরো মজবুত করার উপায়টা কি আসলে? আপনি তো বিশেষ করে ওই অঞ্চলে অনেক কাজও করেছেন, কাতারেও ছিলেন। বাংলাদেশের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক অত্যন্ত গভীর এবং অত্যন্ত সফল, সেইভাবে যদি আমরা বলি। কারণ একদম বাংলাদেশের ইতিহাসের শুরু থেকে, মানে স্বাধীনতার পরপরই প্রথমে, তখন মধ্যপ্রাচ্যের সাথে আমাদের সম্পর্কটা তখন সেরকম ছিল না। কিন্তু মাননীয় বঙ্গবন্ধু শেখ মুজিব যখন প্রথম ইয়েতে গেলেন, না, লাহোরের আগে উনি গেলেন আলজেরিয়াতে, নন অ্যালাইন্ড মুভমেন্টের কনফারেন্সে গেলেন। সেখানে যে কিন্তু বিভিন্ন দেশে, বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের সাথে তার দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয় এবং বন্ধুত্ব হয়। অনেকেই তাকে দেখে মোহিত হন, অনেকে আর কি ইমপ্রেসড, বা ইংরেজিতে যদি বলি। এবং তারা খুব গরজ করেন যাতে বঙ্গবন্ধু পরবর্তী ইসলামিক ওআইসি সম্মেলনে যাতে যোগদান করেন। খালি তাই না, তারা ওই ওআইসি সম্মেলনের বেশ কিছুদিন আগে 6 জন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসলেন মাননীয় আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব কে দাওয়াত করার জন্য। উনি তখন তো আমাদের রাষ্ট্রপতি, তাকে দাওয়াত করার জন্য স্পেশালি আসলেন। প্রধানমন্ত্রী, হ্যাঁ, তখন প্রধানমন্ত্রী, হ্যাঁ। তো তাকে দাওয়াত করবার জন্য বিশেষ করে আসলেন তারা, এবং তারা বললেন, মানে উনি রাজিও হলেন, খালি বললেন একটি শর্ত আছে, যে পাকিস্তানে আমি যাব, পাকিস্তান আমাকে তো দিতে হবে, স্বীকৃতি দিতে হবে, পাকিস্তান স্বীকৃতি দিলে তাইলে আমি যাব। এবং সাথে সাথে সেটা ওনারা কনভে করলেন এবং পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিল অফিসিয়ালি। তখন তিনি গেলেন এবং
তখন থেকে সবার সাথে সম্পর্কটা ছড়িয়ে পড়ল। এটা কিন্তু আমাদের ইতিহাসের এই যে আমাদের যে বাংলাদেশের যে পৃথিবীব্যাপী সম্পর্ক ছড়িয়ে পড়া, তার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে দেখতে পারি আমরা। কারণ বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে আমাদের যতই রাশিয়া, ভারত এদের সাথে আমাদের যতই ভালো সম্পর্ক থাকুক, ইউরোপের ইস্ট ইউরোপের বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক, সবার সাথে যদি সম্পর্কটা ছড়িয়ে না দেওয়া যায়, উনিই তো আমাদেরকে শিখিয়েছেন যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তো সেই জিনিসটা তো ওনার মাথায় সবসময় আছে। তো সুতরাং উনি প্রথম থেকেই সেই জন্যে যে এদের সাথেও আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে। আর তাছাড়া ওনার ওইটাও উনি বুঝতে পেরেছিলেন যে ওখানে আমাদের যে জনশক্তি রপ্তানির, একসময় তো ওখানে খালি নন আনস্কিল্ড লেবারার্স না, আমাদের ডাক্তাররা যেত, ইঞ্জিনিয়াররা সবাই যেত ওখানে। কাতারে যদি অনেক ডাক্তার যান নাই, কিন্তু কাতারে অনেক ইঞ্জিনিয়ার গিয়েছিলেন, আমি যেটা বলছিলাম। তো সুতরাং মধ্যপ্রাচ্যের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। এবং সম্পর্ক কখন ভালো হয়? যখন পরস্পরের জন্যই লাভজনক হয় সেই সম্পর্কটা, এবং সেটা কিন্তু এখানে সত্যিকার অর্থে আছে। আমাদের লোকজন ওখানে যাচ্ছে, তাতে তাদের প্রচুর লাভ হচ্ছে। তারপরে মানে কাজ করতে যাচ্ছে, যে তাদের অর্থনীতি নাইলে তো সচল থাকবে না যদি এই সব লোকজন না যায়। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বাংলাদেশের জনশক্তির প্রতি ওদের আগ্রহ কেমন? অত্যন্ত বেশি ভালো আছে। কারণ বাংলাদেশের জনশক্তি মানে বাংলাদেশের থেকে যারা লোকজন ওখানে যায়, তারা অনেক বেশি শৃঙ্খলায় থাকে, তারা সুশৃঙ্খল। কিন্তু যেমন পাকিস্তান থেকে যারা যায়, তাদের অনেক বদনাম আছে, বাংলাদেশের সেইটা নাই। ভারতেরটা হলো দুই রকমের, দুটোর মাঝখানে পড়ে মোটামুটি বলা যায়। তো সেই রকম ভারতের অনেক, যেটা ভারতের সুবিধা সেটা হলো তাদের অনেক দক্ষ জনশক্তি ওখানে আছে। আমাদের সেই দক্ষ বাংলাদেশের সেটা তো আমাদের হলো যে আমরা তখনও তো সেই দক্ষতা অর্জন করতে পারিনি। আস্তে আস্তে, যেমন আমাদের ইঞ্জিনিয়াররা গেছে, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রচুর ওখানে আছেন, কাজ করতেন। তারা ইলেকট্রিসিটি, পাওয়ার প্ল্যান্টস এগুলোতে কাজ করেছেন, ইয়েতে তেল শোধনাগারে বা তেল উত্তোলনের যে ইয়ে আছে সেখানে কাজ করেছে। তারপরে তারা বিভিন্ন যে শহরের ঘরবাড়ি বানানো, শহরের অন্যান্য বিভিন্ন রকম ব্যবস্থাপনা, সেখানে উপরের পর্যায়েও আছে বাংলাদেশি লোকজন, আবার নিচে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, পরিচ্ছন্নতা কর্মী, সেখানেও বাংলাদেশি কর্মীরা আছে। সুতরাং বাংলাদেশি কর্মীরা হলো তাদের কাছে বেশি পছন্দের এই কারণে যে তারা কথা শোনে, যেটা হয়তো আমার দেশের মধ্যে যেরকম না পায়, কিন্তু বাইরে যখন বাংলাদেশি শ্রমিকরা যায়, তারা কিন্তু বেশ জনপ্রিয় হয়ে ওঠে ওখানকার স্থানীয় লোকজনের কাছে। তো সেই জিনিসটা খালি অন্যান্য জায়গায়ও যেমন, মধ্যপ্রাচ্যেও সেরকম তাদের খুব সুনাম আছে। তো সেই জন্যে তারা নিতে চায়। খালি যেটা সমস্যা হয় মাঝে মাঝে, যে ওদের যে আইন কানুন আছে সেটা হয়তো তারা সবসময় ঠিক মতন মেনে চলতে পারে না, সেই জন্য সমস্যা হয়। সেইগুলো আস্তে আস্তে কিন্তু কমে আসছে। না জানারও তো কারণ থাকে, না জানারও বিভিন্ন কারণ আছে, কথা ভাষার ব্যাপারটা আছে। তো এইসব কারণে কিন্তু এইগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠছে। আমাদের ব্যবস্থাপনাও বেটার হচ্ছে, তাদের সাথে আমাদের যে সরকারিভাবে এই বিষয়ে যে যোগাযোগ, সেগুলো আরও সুষ্ঠু হচ্ছে। তার ফলে সমস্যাগুলো কমে যাচ্ছে। যখন বেশি সমস্যা হয় কি নিয়ে? ভিসা নিয়ে, আকামা বলে তারা, এটা নিয়ে। তো এইটা আস্তে আস্তে জিনিসটাকে আরও সহজ করার চেষ্টা করা হচ্ছে। এই আকামার বিভিন্ন রকমের রেস্ট্রিকশনের কারণে কিছু দুষ্টু লোক তারা লোকজনকে এক্সপ্লয়েট করতো, এবং সেইটা তাতে অনেকের ক্ষতি হতো, এবং তাতে আমাদের যে রপ্তানিটা, জনশক্তি রপ্তানি, সেটা ক্ষতিগ্রস্ত হতো। তো আস্তে আস্তে সেই জিনিসগুলোতে আরেকটু শৃঙ্খলা আসছে দুই দেশের সরকারের চেষ্টার কারণে। আর তাছাড়া যে আমাদের আস্তে আস্তে আমরা আরও দক্ষতা দিয়ে তারপর লোকজনকে পাঠানোর চেষ্টা করছি, কিছুটা হলেও ভাষা শিখিয়ে পাঠানোর চেষ্টা করছি, এগুলো সবই কিন্তু কাজে লাগছে। একটি কথা এখানে আমি আপনার প্রশ্নের বাইরের থেকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে সৌদি বলয়ের কথা বলছিলেন ভাই, সেটা আমি বলতে চাই যে কাতার কিন্তু সৌদি আরবের সাথে শত্রুতা করতে চায় না, বা বলয় ওইভাবে বলয়ের বাইরে না। একসময় ছিল কাতার অনেক বেশি এগিয়ে যাচ্ছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বে, মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে বিভিন্ন রকমের সুবিধা ইত্যাদি তারা বেশি পাচ্ছিল, যেটা সৌদি আরব ও অন্যান্যরা সহ্য করতে পারছিল না। তখন তারা ওকে একঘরে করে। কিন্তু পরবর্তীতে কাতার কিন্তু খুব কি বলা যায়, দক্ষতার সাথে সেই জিনিসটাকে কাটিয়ে উঠেছে। কাতারের বিরুদ্ধে তাদের আরেকটি ব্যাপার ছিল যে কাতার ইরানের সাথে তাদের সখ্যতা, সেটার ব্যাপারেও তাদের আপত্তি ছিল। কিন্তু কোনো কিছু জলাঞ্জলি না দিয়েও তারা কিন্তু এদের সাথে আবার বন্ধুত্ব ফিরিয়ে এনেছে। আরেকটি জিনিস আমি বলবো, এখানে একটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ যেমন সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতার নয়, এই এক ধরনের
সব করতে চাই আমরা, সেই জিনিসটা কিন্তু কাতারের মধ্যে হয় আমি কিছুটা দেখতে পাই। আমাদের দুই দেশের কূটনীতিক যে স্টাইল সেটার মধ্যে একটা আমি মিল খুঁজে পাই। সেই জন্য আমাদের এবারের এই ভিজিটটাও আমি একটা অ্যাডেড বিশেষ মাত্রা পাচ্ছে বলে আমি মনে করি আর কি। ধন্যবাদ ফয়েজ আহমেদ। ডক্টর ওয়াহিদুজ্জামান, কাতারে অনেক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে যতটা জানি, এবং সেই হিসেবে আজকে যে 5টি চুক্তির পাশাপাশি 5টি সমঝোতা হয়েছে, তার মধ্যে একটি আছে উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা। এগুলো আসলে কীরকম হতে পারে? আসলে কাতার আছে, মিনিস্টার আছে নানাভাবে, আমরা দেখছি তথ্য প্রযুক্তি বা অন্যান্য জায়গাতেও আমেরিকান ক্যাম্পাস আছে, বেশ ক্যাম্পাস আছে, আমেরিকান ইউনিভার্সিটি। কিন্তু এখন এটা অতটা এক্সপ্লোর না আমাদের দেশে, কিন্তু আমাদের কিছু স্টুডেন্টও আছে, নাই যে তা না। এবং আমি যে দেখলাম যে মিডল ইস্টের সবচেয়ে বেশি লোক তো হলো টোটাল এমনি সব মিলে সৌদি আরবে, কিন্তু তারপরে যেসব দেশ আছে মিডল ইস্টে, তারপর বোধহয় কাতারি, প্রায় 4 লক্ষ লোক বোধহয় কাতারে আছে বাংলাদেশের। তো এটা কতটা ফলপ্রসূ হবে, একটা তো আছে যে বন্ধুত্বের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে। আর একটা হলো তারা যদি স্কলারশিপ দেয়, তাই না, বৃত্তি দেয়, সেখানে আমাদের যারা মিডল ইস্ট ওরিয়েন্টেড অনেকেই যেতে পারবে। এটা ঠিকই যে কাতারে, আমিও কাতারে একবার গিয়েছি বেশ আগে, তো সুতরাং যে কোনো জায়গার সাথে এই ধরনের চুক্তি বা বিনিময়ে লাভ হবে। কিন্তু আমরা আমাদের দেশের যে ছেলেমেয়েরা, আমরা তো আসলে অনেকটা বেশি এই মানে মিডল ইস্টে কাতার বা দুবাই বা এইসব জায়গাতেও লেখাপড়া করছে বটে, কিন্তু এখানে এটা দিয়ে খুব ব্যাপক হবে কিনা আমার এখনও আমি এ ব্যাপারে নিশ্চিত না। যেহেতু আমি বললাম যে তথ্য প্রযুক্তি, এই যে আমরা ডিজিটালাইজেশন বা তথ্য প্রযুক্তি, সেই জায়গাটা কাতার যথেষ্ট তারা আগানো আছে, হয়তো সেক্ষেত্রে কিছুটি হবে, কিছু সুযোগ তো হবেই। কিন্তু তার চেয়েতেও বেশি আমি মনে করি যে জনশক্তি বলেন বা তাদের সাথে এই যে আমরা যদি তাদের এখানে ইনভেস্টমেন্ট বা তাদের ক্রেডিট আমরা নিতে পারি, যেটা উদ্বৃত্ত যাদের যে অর্থগুলো আছে, যারা সৌদি আরব এগিয়ে আসছে, বা আমরা যদি ক্রেডিটে গ্যাস নিতে পারি, সেগুলো বেশি অনেক বেশি ইফেক্টিভ হবে অর্থনৈতিকভাবে বা শিক্ষার ক্ষেত্রে। কারণ এখনও আমরা স্ট্রাকচারের দিক থেকে, যেন আমি ফির স্ট্রাকচারও দেখলাম যে ক্রেডিট আওয়ার বেস তাদের ফি একদম এক অর্থে একদম কম না, কিন্তু যে 1 থেকে 2000 যদি পার ক্রেডিট আওয়ার হয়, একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনি মনে করেন 130-28 এই অ্যারাউন্ড এরকমই তো ক্রেডিট আওয়ার থাকে, সেখানে কিন্তু কম না। তারা স্কলারশিপ দেবে, সেই ক্ষেত্রে কিছু ছাত্র সেখানে যেতে পারবে। তো এটা হিউজ হবে, এটা আমার মনে হয় না। ধন্যবাদ। বিরতিতে যাব, এর আগে একটু ছোট্ট করে জানতে চাই মুন্সি ফয়েজ আহমেদ, আপনার চুক্তির পাশাপাশি যে সমঝোতা হয়েছে তার মধ্যে একটি আছে কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা, এটা আসলে কীরকম? এইটা আমাদের একটা একাডেমি আছে, ফরেন সার্ভিস একাডেমি, সেখানে বিদেশি ছাত্রছাত্রীদেরও পড়ার সুযোগ আছে। তো সেইখানে আমার ধারণা যে সেইখানে তাদের যে নতুন ইয়াং অফিসার্স আছে তাদেরকে সেখানে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার করা যেতে পারে, যাতে এক্সচেঞ্জ অফ ট্রেনিজ এরকম একটা কিছু করা যেতে পারে। ওদের এখনও এরকম কোনো ইনস্টিটিউট আছে কিনা আমার ধারণা নেই কাতারে। সুতরাং আমাদের যে ইয়েটা আছে, একাডেমি আছে, সেখানে তারা সুযোগ গ্রহণ করতে পারে, এবং তারা আমাদের যে ট্রেনিং অফিসার আছে তাদের সাথে তারা এখন ইতিমধ্যে অনেক দেশের, বেশ কিছু দেশের ট্রেনিং অফিসাররা আমাদের অফিসারদের সাথে ট্রেনিং করে। তো সুতরাং এইটা একটা জিনিস হতে পারে, এটা দুই পক্ষের জন্যই উপকারী হবে আর কি। ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ। দর্শক, চলছে নিটল ডট মাই টিভি সংলাপ। আজকের বিষয় হচ্ছে যে আজকে কাতারের আমির আসলেন, যে চুক্তি এবং সমঝোতাগুলো হলো সে বিষয়ের উপরে আলোচনা করছেন দুই আলোচক। এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম, আবারও সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে আলোচনা করছিলেন মুন্সি ফয়েজ আহমেদ, ডক্টর ওয়াহিদুজ্জামান। এই পর্যায়ে আমরা আলোচনা করব, মুন্সি ফয়েজ আহমেদ আপনার মাধ্যমে আবার শুরু করব। আমরা শেষ পর্যায়ে আছি, মানে শেষ পার্টে।
আমরা এই পার্ট একটু আলোচনা করতে চাই। আমাদের প্রধানমন্ত্রী এবার থাইল্যান্ডে যাচ্ছেন, কালকে যাচ্ছেন একটি সফরে, সেখানে অংশ নেবেন একটি সম্মেলনে। এই সফর থেকে এবং এখান থেকে আসলে আমাদের প্রত্যাশা প্রাপ্তির জায়গাটি কীরকম হতে পারে, এবং পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে ওখানে কি রোহিঙ্গাদের নিয়ে আলোচনা করার কোনো সুযোগ আছে কিনা এবং সমাধানের কোনো সম্ভাবনা আছে? এখানে আমি যতদূর জানি উনি প্রথমে ওখানে অংশগ্রহণ করবেন ৮০তম এসক্যাপ সম্মেলনে। সেই সম্মেলনের জন্য ওইটাকে উপলক্ষ করে যাচ্ছেন, কিন্তু সাথে সাথে ওদের যে প্রধানমন্ত্রী তার দাওয়াতে উনি যাচ্ছেন, দ্বিপাক্ষিক ইয়ে করবেন। মোট ৫ দিনের সফর, তার মধ্যে শেষের ৩ দিন হলো বাইল্যাটারাল সফর, প্রথম 2 দিন হচ্ছে ওই কনফারেন্সের জন্য যাচ্ছে। তো এটাও একটা যে এর মধ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দুটো দেশে সফরের শিডিউল হয়েছিল, সৌদি আরব এবং গাম্বিয়া। এই দুটো মূলত ক্যান্সেল হয়েছে কেন? ওই যে সৌদি আরবে ওইদিকে এখন যে যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি নানান কারণে আপাতত ওটা স্থগিত করা হয়েছে। তো সুতরাং একসাথে যেহেতু দুটোতে যাচ্ছিলেন, দুটোই সেজন্য ইয়ে করা হয়েছে। কিন্তু তারপরেও এখানে যে ইয়েটা হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বহুপাক্ষিক যে কনফারেন্সটা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ এই এলাকার কী বলে এসক্যাপ হলো এই এলাকার অর্থনৈতিক ইয়ের জন্য কী বলে উন্নয়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একসময় আপনাদেরকেও খেয়াল থাকতে পারে যে আমাদের যে ইয়ে ছিলেন কী বলে কিবরিয়া সাহেব ছিলেন, আমাদের অর্থমন্ত্রী ছিলেন, উনি একসময় এসক্যাপের প্রধান ছিলেন। আচ্ছা, বেশ অনেক আগে। তো এসক্যাপের সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত গভীর আর কি, আর এটা প্রয়োজনীয়। হ্যাঁ, এই এলাকার সমস্ত দেশগুলোর ইয়ের কী বলে জাতিসংঘের অঙ্গ সংগঠনদের মধ্যে এসক্যাপ হচ্ছে এই এলাকার, এটাকে বলে যে সাউথ ইস্ট এশিয়ার ইয়েটা তারা দেখে, এশিয়া প্যাসিফিক। তো সেই জন্যে এটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে সবার সাথে মত বিনিময় হবে। এখন যে বিভিন্ন রকমের আন্তর্জাতিক যে সংকটগুলো আছে, যেগুলোর থেকে আমরা সাফার করি, আমরা তৈরি করি নাই, কিন্তু সেইগুলো আমরা সাফার করছি, তাই না? এই যে আপনি ধরেন যুদ্ধগুলো, তারপরে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা, হ্যাঁ, আমাদের ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে, সেইগুলোর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এবং যাতে জাতিসংঘ এবং তার অঙ্গ সংগঠনগুলো আরও এগিয়ে আসে এই ব্যাপারে সহযোগিতার ক্ষেত্রে। আরেকটি কথা, আমাদের দেশেই এইমাত্র এখন হচ্ছে আমাদের কি ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, এটার ইয়ে হচ্ছে কি বলে একটা এক্সিবিশন চলছে। হ্যাঁ, তো সেইখানে কিন্তু গুরুত্বপূর্ণ কি যে আমাদের যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন বলি, মিটিগেশন বলি, সব কিছুতেই যে কি বলে পরিবেশ যে ইয়ে হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা কীভাবে ইয়ে করবো, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমরা কীভাবে বাঁচবো, সেটার জন্য ইয়েতে এগ্রিমেন্ট আছে সবার, যে যারা ধনী দেশগুলো কত টাকা কত অর্থ এখানে সব যেসব দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কীভাবে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা। কিন্তু সেটা আমরা নিজেরা নিজেদের তহবিল তৈরি করেছি, কিন্তু এই বিদেশ থেকে যে ইয়ে আসার কথা সেটা আসছে না, ক্ষতিপূরণ। গতকালই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছেন এবং সেখানে এটার উপরে জোর দিয়েছেন। তো আমার ধারণা যে এখানে স্ক্যাপে যেও সেই কথাটার উপরে তিনি জোর দেবেন, কারণ এই জিনিসটার আলোচনা করবার একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এটা আসতে পারে। কারণ এখন তো এই পরিবেশ দূষণ বা আমরা বলি কি বলে আবহাওয়া জলবায়ু পরিবর্তনের অভিঘাত, এগুলো নিয়ে সবাই চিন্তিত। তো সেই জন্য এটা খালি বাংলাদেশকে না, সবাইকেই ইয়ে করবে, প্রভাবিত করবে। সুতরাং এটা নিয়ে আলোচনা হবে। আর ইয়েতে থাইল্যান্ডের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত প্রশস্ত। সুতরাং থাইল্যান্ড থেকে আমাদের সুবিধা পাওয়ার মতো কি আছে? কত কিছু আছে। আমাদের লোকজন যাওয়া আসা উল্লেখযোগ্য একটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা খুব আলোচনা করি না, সেটা হচ্ছে যে আমাদের লোকজন ওখানে চিকিৎসার জন্য এবং অন্যান্য কারণে খুব যায়, এবং সেই যাওয়া আসাটা যাতে সহজ হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর তাছাড়া বিভিন্ন রকমের পণ্য তাদের কাছ থেকে আমরা কিনি, তারা আমাদের কাছ থেকে কিনে। আর যেহেতু আমরা যেদিকেই যেতে চাই, আমরা বিশেষ করে এশিয়ার পূব দিকেই যাই বা অন্য দিকে যাই, কিন্তু আমাদের থাইল্যান্ডটা একটা
ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে, এটা একটা। আর আপনি যেটা একটা উচ্চারণ করলেন রোহিঙ্গাদের বিষয়, তাদের সমস্যা আর আমাদের সমস্যার মধ্যে অনেক মিল আছে। যেমন তাদের ওখানে মিয়ানমারে মার খেয়ে লোকজন তাদের দেশে যাচ্ছে, বা তাদের বর্ডারে যেসব ইয়ে আছে তারা ওখানে বিভিন্নভাবে নিপীড়িত হচ্ছে, এবং তবে তাদের সমস্যা একটু তারা কি অন্য আমাদের একটা মতো মাত্রা আশ্রয় আছে। দিয়েছে? তাদের ওখানে সমস্যার অন্য একটা মাত্রা আছে। ওখানে মাদকের যে একটা ট্রায়াঙ্গেল বলি আমরা, গোল্ডেন ট্রায়াঙ্গেল, সেটা ঠিক থাইল্যান্ডের বর্ডারের পরেই। ওখানে একটা মাইনরিটি ন্যাশনালিটি আছে যারা এই কাজগুলো বেশি করে। তো সুতরাং সেখানে ওই অত্যাচারটা যথেষ্ট হয়, মানে যখনই কিছু হয়, বড় রকমের সংঘাত ঘটে, তখন ওখানে অনেক লোক চলে আসে থাইল্যান্ডে, আবার তারা ফেরত যায়, আবার আসে। তো এইটা আমাদেরও তো সেরকমই প্রায় দেখা যায়, তাই না? তো সুতরাং ওরা কি করছে, আমরা কি করতে পারি, এইগুলো নিয়ে আমাদের আলোচনা নিশ্চয়ই হতে পারে। আর রিসেন্টলি আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, কুকি চীন বলি বা অন্যান্য, সেখানেও আমরা চীন ভারত তো আছেই, সাথে সাথে থাইল্যান্ডের সাথেও আমরা আলোচনা করে বার করতে পারি যে কিভাবে এই সমস্যার সমাধানে আমরা, এক হলো যে আমরা নিজেরা কি করতে পারি, আর দ্বিতীয় হলো যে দুই দেশের মধ্যে সহযোগিতার কোনো সুযোগ আছে কিনা, সেইগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা নিশ্চয়ই করতে পারি। জি, ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ। ডক্টর ওয়াহিদুজ্জামান, শেষ দিকে আছি। কাতারের আমিরের বাংলাদেশ সফর, প্রধানমন্ত্রী যাচ্ছেন থাইল্যান্ডে, এই যে নির্বাচনের পরে যে আবার আসা যাওয়া, আপনি একটু যদি রাজনৈতিক অঙ্গনে মানে অ্যাঙ্গেলে এই বিষয়টি বিশ্লেষণ করতেন। আমি এটা বিশ্লেষণকে একটু বলি যে থাইল্যান্ডেও কিন্তু মায়ানমার যে ফোর্সফুলি এই যারা ন্যাশনালস, তারা কিন্তু থাইল্যান্ডেও আছে। তারা রোহিঙ্গা না, কিন্তু থাইল্যান্ডের ওই মায়ানমারের অন্য একটা জাতিগোষ্ঠী, থাইল্যান্ডে, হ্যাঁ, কারেনরা সেখানে আছে। এবং এই মায়ানমারের ভিতরে যে যারা এখন যুদ্ধ করছে একটা ইউনাইটেড ইয়ার অধীনে, তার মধ্যে কিন্তু ওই কারেনরাও আছে। সুতরাং রোহিঙ্গার প্রবলেমটা বা এই অভিবাসী মানে আমরা বলি যে ফোর্সফুলি এফডিএমএন, ফোর্সফুলি মায়ানমার ন্যাশনালস, সেদিক থেকে তাদেরও সেই সমস্যা আছে। সুতরাং এই জায়গাটার মায়ানমারের কথা বলার, আরও অ্যাক্টিভ রোল নেওয়ার বা যৌথভাবে কিছু করার সুযোগ আছে। থাইল্যান্ডের সবটা সে জায়গায় একটু গুরুত্ব সে জায়গাটা রাখে, যেটা আপনি তুলছেন। ঠিক মায়ানমার ওই শব্দে না হলেও মূল যে কথাটা আমরা যেভাবে দেখছি সেই জায়গায়। আরেকটা হলো, এটা তো পলিটিক্যালি গভর্নমেন্ট সেটেল। এখন যদি বলেন যে বিরোধী দল বলে যাচ্ছে, বিরোধী দল তো অনেক কিছুই বলতেছে এবং তাদের বলতেও হবে, তাদের তো বলা ছাড়া তো আর কোনো উপায় নাই। অনেক বলে বলছে কেন, তা বলবে না, করবে কি? এখানে বিরোধী দল বিএনপি, তার কি সব বলা ছাড়া আর কী করবে সে? তাকে তো বলতেই হবে কিছু না কিছু। কিছু না বললে কি সে বসে থাকবে? সেটা বা কেমন দেখায়? তার তো আর বিরোধী দলই থাকে না, তাই না? অ্যাক্টিভিটিস কিছু পারছে না, না নির্বাচন করতে পারছে, না নির্বাচন বর্জন করতে পারছে। এখন যদি তাও না বলে যে আওয়ামী লীগ পারতেছে না, তাহলে তার সেই লোকগুলো বেঁচে থাকবে কীভাবে? এটা তো তাদের একটা অক্সিজেন মূলত। হ্যাঁ, সরকার ধারাবাহিকভাবেই ক্ষমতায় আছে এবং তারা যে গত নির্বাচনের যে অভিযোগ তারা উত্থাপন করেছে, এবার আর সেটা তারা করতে পারে নাই। এখন তাদের অভিযোগ হলো যে আওয়ামী লীগ ইলেকশন করেছে। তারা ভোট তো জনগণ দেয়। উপজেলা নির্বাচন হচ্ছে, উপজেলা নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচন বরাবরই আমাদের ঐতিহ্য যে নির্দলীয়ভাবে হওয়া, একদম শেষ পর্যায়ে। এবং এবারে সার্বজনীন করা হয়েছে। তারা সার্বজনীন করা হয়েছে, সেখানে তো বিএনপির দলীয়ভাবে পার্টিসিপেশন করার দরকার নাই, আর তাদের নিষেধাজ্ঞাও দেওয়া দরকার নাই। তারা সেটাই করতো যে সবাই অংশগ্রহণ করুক, সেখানে সরকার কিভাবে পারে না পারে সেই জায়গায় তো তারা একটা নিজেদের অর্গানাইজ করার সুযোগ ছিল। তা না করে তারা যে না এরা পারবে না, এ সন্তান হবে না, সন্তান হলে সে তার লেখাপড়া হবে না, লেখাপড়া হলে চাকরি পাবে না, চাকরি পেলে সে টাকা দিয়ে কোনো কাজে লাগবে না, এই ধরনের কথাবার্তার কোনো দাম নেই। তবে এটা ঠিকই যে ইলেকশনের পর নতুন একটা গভর্নমেন্ট, এটা আমরা পজিটিভ দেখব যে কাতার আবার এখানে স্ক্যাপের সম্মেলনে যাচ্ছে, বা পূর্ব পশ্চিম সব দিকেই সৌদি আরবের সাথেও সফর হবে, ইন্ডিয়ার সাথেও হবে, চায়নার সাথেও হবে, আমেরিকার সাথেও হবে, এবং সরকার সমস্যাগুলো সমাধান করে যে বৈশ্বিক সংকট এবং তার যে অর্থনীতির উপরে সেটা তো বাড়ছে, তাই না? একটা ছিল ইউক্রেন যুদ্ধ, করোনা, আবার মিডিল ইস্টে, এবং আপনি চিন্তা করেন যে
ইরান ইসরায়েল যদি যুদ্ধ সম্প্রসারিত হয়, নাও আমরা চাই, তাহলে সংকটটা আরও কত ঘনীভূত হবে। সুতরাং তার মধ্যে দিয়ে সরকার এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ ডক্টর ওয়াহিদুজ্জামান, ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আজকে নিটল টাটা মাই টিভির সংলাপের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, মাই টিভির সঙ্গেই থাকবেন। খোদা হাফেজ।